সাজাতে পারি। ক্ষুদ্র খামারি, ক্ষুদ্র খামারি, কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকে আমরা আছি ভাটারা, ঢাকা। এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক বলেন কিংবা এভার কেয়ার হসপিটাল বলেন, এভার কেয়ারের ঠিক পাশেই পুরাতন অ্যাপোলো হসপিটাল, যেটা তার পাশেই বাংলাদেশের একটি সুনামধন্য খামার নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্মে আসছি, যারা এবছর ডেয়ারি আইকন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। দেখতে পাচ্ছেন আমার ওস্তাদ বললে ভুল হবে, গুরু বলতে হবে, তার কারণ হচ্ছে আমার ওস্তাদ হচ্ছে ডক্টর বাইজিদ মোড়ল। ডক্টর বাইজিদ মোড়লের ওস্তাদ হচ্ছে শাহী সিরাজ। তো গুরুর দোয়া নিয়ে ভিতরে প্রবেশ করছি, চলুন দেখি কেমন আয়োজন আছে এবছর। 2024 সালের কোরবানি ঈদকে কেন্দ্র করে এবছর এই খামারটি মানে নর্থ বেঙ্গল ডেয়ারি মোটামুটি 200 গরু আয়োজন করেছে, এবং নর্থ বেঙ্গল ডেয়ারি গরু বিক্রি করে সম্পূর্ণ এক দামে, এখানে কোনো দামাদামির সুযোগ নাই। এবং সবচেয়ে সুন্দর সিস্টেমটা হচ্ছে ওনাদের গরু বিক্রয়ের সিস্টেম, একদম সুপার শপের মতো। প্রত্যেকটা গরু এখানে সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে, এবং প্রত্যেকটা গরুর মাথার উপরে এরকম ট্যাগ করা থাকে, যেমন এই যে ষাঁড় নাম্বার 33 নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্ম, গরুর ওয়েট 130 কেজি, গরুর দাম ৭১,৫০০, মানে এই গরুর দাম হচ্ছে ৭১,৫০০। তো এইভাবে আপনারা এসে সুন্দরভাবে আপনার পছন্দের গরুটা ঘুরে ঘুরে দেখবেন, পছন্দ করবেন, জাস্ট গরুর ট্যাগ নাম্বার দেখবেন, দাম দেখবেন, এবং অফিসে গিয়ে বুকিং দিয়ে ফেলবেন। এরকম মোটামুটি এই খামারে গরু 200ই বিক্রি শেষ। তাহলে আমরা কেন আসছি? আমরা আসছি একটা বিশাল আয়োজন আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো সবসময়ের মতো। আমি মেহেদী হাসান আজিম, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দেবেন। ক্ষুদ্র খামারি, ক্ষুদ্র খামারি, কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। মকবুল ভাই, আমি কিন্তু বাংলাদেশে যত খামারে যাই, আমাকে যখন খামারিরা প্রশ্ন করে যে ভাই মানে খামার দিয়ে লসে আছি বা খামারটাকে কীভাবে মুভ করলে প্রফিটে যাব, আমি কিন্তু সবাইকে এক্সাম্পল দেই হচ্ছে আপনার যে নর্থ বেঙ্গল ডেয়ারিকে ফলো করতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের রাষ্ট্রীয় একজন সম্পদ। ঠিক আছে, আপনি লাস্ট শ্রেষ্ঠ খামারি হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার পাইছেন, যেটাকে আমাদের বলা হয় ডেয়ারি আইকন, প্রধানমন্ত্রী থেকে যে পুরস্কারটা পাওয়া হয়। তা আপনি আমাদের দেশের সম্পদ। আপনাকে আমি সব জায়গাতে এই কারণে ফেস করি যে একটা খামারকে কিভাবে মানুষের সেবায় রূপান্তরিত করা যায়, যেটাকে নিজ অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব এবং মানুষের সেবায় কাজ করা সম্ভব, সেটার বাস্তব উদাহরণ হচ্ছেন আপনি। ঠিক আছে, সবাই আসলে ডেয়ারি খামার নিয়ে কাজ করতেছে, ফ্যাটেনিং খামার নিয়ে কাজ করতেছে, কিন্তু সেই ডেয়ারি এবং ফ্যাটেনিং থেকে কীভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্টে আসা যায়। যেমন আপনার এখানে দুধ, সবাই দুধ বিক্রি করে, আমি দেখতেছি আপনার দুধের মধ্যে আবার দুইটা কোয়ালিটি চলে আসছে, একটা ফুল ফ্যাট, একটা লো ফ্যাট, মানে ডায়াবেটিস রোগীর জন্য দুধ আলাদাভাবে তৈরি করা হয়। তারপরে খামারিদের জন্য আপনি খৈল বিক্রি করতেছেন, আপনার যেহেতু সরিষার মিল আছে, সরিষার তেলের। তারপরে দেশি মুরগি, এই আইটেমটা আমি এর আগের বার দেখে যাই, এটা নতুন ইনক্লুড করা হয়েছে, দেশি মুরগি ইনক্লুড করেছে। তারপরে বাটার ছিল তখনও, বাটার। তারপর হচ্ছে গাওয়া ঘি। আপনার ঘি তো আমার বাসায়, মানে আমার ওয়াইফ ঘির কথা বললে শুধু বলে নর্থ বেঙ্গলের ঘি লাগবে। তারপরে দইয়ের মধ্যে আবার 4 রকম দই। তারপরে হচ্ছে সরিষার তেল। তারপরে হচ্ছে হালালভাবে জবাইকৃত দেশি ষাঁড় গরুর মাংস স্লটারিং করতেছেন। স্লটারিংটা সম্ভবত 2 বছর যাবত করতেছেন, লাস্ট 2 বছর। আমাদের তো প্রতি বছরই আসা হয়। তারপরে হচ্ছে মুক্ত হয়ে পালিত কবুতরের বাচ্চা, এটা সম্ভবত ঢাকা শহরের খামারিদের মধ্যে মনে হয় আপনি ফার্স্ট শুরু করলেন, এখন পর্যন্ত মনে হয় আর কি এটা করেনি, তাই না? যে কবুতরের বাচ্চা এখান থেকে মানে সবাইকে সাপ্লাই দেওয়া হবে। তবে সবচেয়ে আর মিষ্টি তো আছেই। মিষ্টির আইটেম এখন কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আইটেমে শুধু মিষ্টি হয়, মাশাআল্লাহ। তো আমি আপনাকে উদাহরণ দেই হচ্ছে সব এই কারণে সবার কাছে, আপনার সবচাইতে মানে বিচক্ষণতার পরিচয় বা বিচক্ষণ কাজ আপনি যেটা করেছেন, সেটা হচ্ছে আমাদের দেশে যারা খামার করে তারা আসলে নিজেকে খামারি হিসেবেই ধরে রাখে, নিজেকে কখনো উদ্যোক্তা করার চেষ্টা করে না। ঠিক আছে, যেমন আপনি হচ্ছেন একজন উদ্যোক্তা। হ্যাঁ, মানে একটা খামারকে কীভাবে একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করা যায় সেটা আপনি করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কাছে আমি অবাক হয়েছিলাম 3 বছর আগে আপনি একবার আমাকে বলছিলেন যে আজিম ভাই, আমার কাছে যে একদিনের কাস্টমার তারও ডাটাবেজ আমার কাছে আছে, ইনফরমেশন। তখন 5000 ইনফরমেশন ছিল আপনার কাছে, এখন 7200 গ্রাহক সংখ্যা, 7200। এটা আগে, এখন আরো বেশি। এখন কত আছে? এখন 8000 প্লাস। 8000 প্লাস আছে। 8000 কাস্টমারের ডাটাবেজ তৈরি করেছেন আপনি। তার মানে এটা হচ্ছে আগামীকালকে 10টা গরু জবাই হবে স্লটারিং এর জন্য, সাথে সাথে আপনি 8000 মানুষকে জানাই দিতে পারেন একটা SMS করে, বাল্ক SMS করে। এই সুবিধাটা বাংলাদেশের কোনো খামারই নিতে পারে না। তার কারণে তাদের মাথায় এটাই আসে না, আরে বাবা সে তো আমার কাস্টমার, তার একটা রেকর্ড আমার কাছে থাকা উচিত। তাকে সে আজকে কেন আমার কাছ থেকে শুধু সেবা নেবে, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছ থেকে সেবা নিতে হবে, আমার প্রত্যেকটা সেবা যেন সে পেয়ে যায়, সেদিকে আমার যেতে হবে। কেমন লাগতেছে আপনার?
না আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো লাগতেছে। কথা শুধু আমি বলতেছি, উপস্থাপক তো কথা বলার কথা না, কথা বলবেন আপনি। আপনি বললেই চলবে। হ্যাঁ, নর্থ বেঙ্গল ডেইরি সেই অনেক আগে থেকে দেখতেছি, আজকেও দেখতেছি, মানে গর্ব হয়, সেজন্য আসলে কথা চলে আসে ভিতর থেকে। আলহামদুলিল্লাহ। 2024 কোরবানি নিয়ে কি কি করলেন? গরু তো মনে হয় সব বেচা শেষ। আলহামদুলিল্লাহ আমার তো গরুর সংখ্যা কম, 200 গরুই ছিল, তো আরো কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। এখন মাত্র 4টা বড় গরু আছে, এটা হয়তো দেখি 2-1 দিনের মধ্যে ছাড়ে দেবো। মাত্র 4টা গরু আছে, 200 গরুর মধ্যে 4টা গরু আজকে আমরা দেখবো। সব গরু বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার কেমন প্রাইসে গরু বিক্রি করছেন? এবার 550 লাইভ ওয়েটে করছে। আচ্ছা, আর এখন তো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যা যা বললাম তখন সব অ্যাভেলেবল, যে কোনো কাস্টমার এসে। জি জি জি। আপনার খামারে খুব সহজে আসা যায় কিভাবে, একটু আমাদের দর্শকদেরকে বলে দেন। এই খামারের সময় তো আমাদের যে নতুন বাজার বলি, গুলশান নতুন বাজার, ওখান দিয়েও আসা যায়। আরেকটা হলো আপনার বসুন্ধরার অ্যাপোলো হসপিটাল দিয়েও আসা যায়। যারা বললে হবে সলমাইট নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে যাবো। আলহামদুলিল্লাহ এখন নর্থ বেঙ্গল বললে মানুষ সবাই চিনে, সবাই চিনে, বললেই পৌঁছায় দিবে। আচ্ছা, খামারটা দেখাই যে কুরবানির টাইম, চলেন খামারে ইনশাআল্লাহ। মুকুল ভাই, আপনার যে জিনিসটা আমি দেখে সবচেয়ে বেশি অবাক হই সেটা হচ্ছে আপনি শুধুমাত্র এই দেশি গরু নিয়ে কাজ করেন। মানে এটার কারণ কি? খামারের ভিতরে আসবেন, বড় বড় হাতির মতো গরু থাকবে, মানে এই ওই দিক থেকে মানে আপনি দূরে কেন? আমাকে আসলে আমার যে কাস্টমারদের চাহিদা বুঝেই আমার এই আয়োজন। আমার যে কাস্টমার, ওরা এই এলাকার কাস্টমার সাধারণত এই দেশি এবং লাল এবং মিডিয়াম গরু চান, তো ওনাদের চাহিদা বুঝেই আমার এই আয়োজন করা। মাশাআল্লাহ। আপনার এই গরুগুলো মূলত সংগ্রহ করা কোত্থেকে? সব আমার উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গ, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর। আচ্ছা, ওগুলো আপনি আজ থেকে অনেক বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনি আপনার প্রকৌশলী মানে আপনার ইঞ্জিনিয়ারিং প্রফেশন ছেড়ে আপনি গরু পালবেন, রাখাল হবেন, এবং সেই সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে আপনি সব কর্মযোগ্য ছেড়ে গরু লালন পালন শুরু করছেন। আজকে এত বছর পরে এসে আপনার কাছে কি মনে হয় আপনার জীবনের ওই সিদ্ধান্তটা আপনার জীবনে কতটা ভূমিকা রাখছে? আপনার টার্নিং পয়েন্টটা আসলে সাকসেস ছিল কিনা? না আলহামদুলিল্লাহ এখন তো সাকসেস বলতেই হবে। যদিও শুরুতে মাঝে মাঝে ভাবতাম যে ভুল করলাম কিনা, ভুল হলো কিনা, তো না এখন আলহামদুলিল্লাহ। তারপরেও মনে করেন যে বাচ্চারা যখন স্কুলে পড়ে, স্কুলে যখন জিজ্ঞাসা করে টিচাররা তোমার বাবা কি করে, তখন সে দাঁড়ায় বলতে আমার বাবা ইঞ্জিনিয়ার, এখন দাঁড়ায় বলে আমার বাবা গরু পালে। ব্যাপারটা মানে এখন ওরা আরো প্রাউড ফিল করে। ওদেরকে এখন অনেকেই চিনে, নর্থ বেঙ্গলের মেয়ে, নর্থ বেঙ্গলের ছেলে বলে অনেকেই চিনেন। তাই? হ্যাঁ, তো ওরা এখন আরো এটাকে নিয়ে গর্ব করে। এবং ওরা শুধু গর্ব না, আমার ছেলে মেয়েরাও ভবিষ্যতে এই লাইনে আসবে, মানে আপনি তাদেরকেও কৃষির সাথে ওইভাবেই প্রস্তুতি নিচ্ছে ওরা, আর আমি আমার সিদ্ধান্ত তাই। বসুন্ধরার পাশে বসবাস করতেছেন, বসুন্ধরায় বসবাস করতেছেন, এত অভিজাত এলাকা, মানে ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকায় থেকে তারা কৃষির সাথে সম্পৃক্ত হতে চায়। আমাকে দেখি তারা উদ্বুদ্ধ হয়েছে এবং ওরা এটাতে খুব ইন্টারেস্টেড ফিল করতেছেন। আচ্ছা দর্শক, আপনাদেরকে কিন্তু একটা কথা বলা হয় না, সেটা হচ্ছে আমরা যে গরু নিয়ে সুপার শপ করি না অনেকে, হ্যাঁ আসলে কিন্তু মূলত গরুর সুপার শপ আপনি বলতে পারেন নর্থ বেঙ্গল ডেইরিকে। কীভাবে একটু খেয়াল করে দেখেন, আপনি বাংলাদেশে আর কোনো খামারে এই সিস্টেমটা পাবেন না। যেমন একটু খেয়াল করলেন, এই যে প্রত্যেকটা গরু সিরিয়ালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা গরুর মাথার উপরে এবার ট্যাগ লাগানো আছে। ট্যাগে কি লেখা আছে? যেমন এই যে 43, 49, 124, এখানে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে, এবং এই সিরিয়াল নাম্বারটা কিন্তু সারিবদ্ধভাবে মুকুল ভাইয়ের একবারে টেবিলের সামনেও 4 টাকার দেওয়া আছে। এবং এখানে প্রত্যেকটা ট্যাগের মধ্যে লেখা আছে, যেমন এই যে সার নং 43 নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম, বর্তমান ওজন 272 কেজি, বর্তমান মূল্য 1,49,600 টাকা। সার নং 25 নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম, বর্তমান ওজন 265 কেজি, বর্তমান মূল্য 1,45,750 টাকা। তার মানেটা হচ্ছে আপনার সাথে কথা বলার কোনো দরকার নাই, আপনারই দরকার নাই। কাস্টমার এসে খামারে ঢুকবে, সে গরু দেখবে, দেখার পরে বলবে এই গরুটা তো খুব সুন্দর, হ্যাঁ গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, তার খুব পছন্দ হবে। গরুটা কত নম্বর সিরিয়ালের? 23 নম্বর সিরিয়ালের, ওজন কত? 256 কেজি, বর্তমান মূল্য কত? 1,40,800 টাকা। তখন আপনার অফিসে চলে যাবে, মুকুল ভাই আমার এই 23 নম্বর গরু পছন্দ হয়েছে। জি জি, অনেকটাই তাই। আমাকে এখানে আসতে হয় না, ওনারা বলতে গিয়ে বলে ভাই আমাকে 23 নম্বর গরুটা দেন, আমাকে 102 নম্বর গরুটা আমাকে আমার নামে লেখেন, আমাকে এখানে আসতে হয় না। এইভাবেই 200 গরু বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি তো টেরও পাই না, এই 200 গরু বিক্রি করলাম আমি কোনোদিন টের পাই না। আমি কোনোদিন কেউ কোনোদিন খুব একটা ফোনও করলেন না, খুব আমার এখানে ভিড়ও জমলেন না। মানুষ আসে ভোর 6টায়ও মানুষ চলে আসে এখানে, রাত 11 পর্যন্ত খোলা থাকে। নিজেরাই আসি, ঘুরে ফিরে
যে গরুটা পছন্দ, দামের সঙ্গে সঙ্গতিপূর্ণ বা ওনার সাধ্যের মধ্যে সব কিছু বিবেচনায় নিয়ে এইখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় যে এই গরুটা আমি নেব। জাস্ট আমার রুমে গিয়ে বলে যে ভাই এই গরুটা আমার নামে বুকিং করেন। এই আইডিয়াটা আপনার মাথায় আসলো কিভাবে? না, আসলে হয় কি, আমি তো নিজে ইঞ্জিনিয়ার মানুষ, আর মানুষকে আসলে যত সহজ করে দেওয়া যায় সেটা নিয়ে আমি সবসময় মানে আমরা হচ্ছে অলস, আমাদেরকে সহজভাবে, যত সহজভাবে দিবেন আমরা তত সহজভাবে নিতে শিখব। জি জি, একটা ভালো পণ্য মানুষের যত সহজভাবে দরজায় পৌঁছে দেওয়া যায় মানুষ তত এটাকে বেশি গ্রহণ করেন। আচ্ছা, গরু তো সব বেচা শেষ, গরু দেখাবো কি? সম্ভবত 4টা গরু আছে, ওই 4টা গরু একটু আমাদের দর্শকদেরকে দেখাই আসেন। দর্শক, আমরা এমন একটা সময়ে এমন একটা বিখ্যাত খামারে আসছি, আসলে এই খামারে এখন বিক্রয় উপযুক্ত কোনো গরু নাই, সব গরু বিক্রি হয়ে গেছে, মানে হচ্ছে সোল্ড আউট, সব বিক্রি হয়ে গেছে, আর মাত্র 4টা গরু বাকি আছে। তবে এতে আফসোস করার কিছু নাই, তার কারণ হচ্ছে একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। ইনশাল্লাহ এই 4টা গরু যার কাছে যাবে সেই হয়তো সবচেয়ে বেশি ভাগ্যবান পুরুষ। তার কারণ হচ্ছে এই শেষ গরুগুলোর মধ্যে আমরা একটা স্পেশাল ব্যবস্থা রাখবো। তো মুকুল ভাই কোথায়? ভাই আসেন, একটু সামনে আসেন। তো আমরা যেটা জানি শেষ ভালো যার সব ভালো তার, আপনার এই শেষ 4টা গরু, যে ওই পাশে বড়টা আছে, আগে 3টেই দেখি, ঠিক আছে? এই শেষ গরু সম্পর্কে আমরা একটু জানতে চাই, এগুলার কোনটার কেমন ওয়েট আছে, কোনটার কেমন দাম আছে। প্রথমে যে গরুটা আছে এটা কি জাতের গরু? এটা দেশাল গরু, একদম পিওর দেশাল গরু। আপনি এটাকে হাসা বলবেন না? হাসা তো অনেকে বলেই, হাসাও বলা যায়। আচ্ছা, দেশি গরু। এটার ওয়েট কেমন আছে? এটা 446 কেজি। 446 কেজি ওয়েট আছে। এরপরে যেটা আছে এটা আছে 462 কেজি। এটাও দেশি গরু। মুকুল ভাই, এটা হচ্ছে এখন খামারের সবচেয়ে বড় গরু, সবচেয়ে বড় গরু, জাত শাহিওয়াল। জি মাশাআল্লাহ, গরুটা ডাবল নাভি, 2 দাঁত। তবে গরুটার আসলে হওয়ার এখনো অনেক সময় আছে, তাই না? সময় আছে। মাশাআল্লাহ। দর্শক, এটা কিন্তু আসলে কোরবানি দাতা না শুধু, আপনারা যারা খামারি আছেন, আপনারা যদি কেউ চান এটা আরো 1 বছর লালন পালন করতে, আপনারা কিন্তু নিঃসন্দেহে এটা নিয়ে আরো 1 বছর লালন পালন করতে পারেন। গরুর স্ট্রাকচার খুবই সুন্দর। ব্যাপার হয়েছে কি, গরুর ডিসপ্লের জায়গাটা সামনের পা গেছে নিচে, পিছনের পা উঠছে উপরে, এই জন্য স্ট্রাকচার ভালোভাবে আপনারা বুঝতে পারতেছেন না। গরু কিন্তু খুবই সুন্দর, অনেক বড় গরু এবং পর্যাপ্ত পরিমাণে এখনো হওয়ার জায়গা আছে গরুটার। হ্যাঁ, গরুটা এখনো অনেক ঢিল, এখনো অনেক জায়গা আছে। মাশাআল্লাহ, 700 কেজি লাইভ ওয়েট। এটা তাহলে ঠিকাই যাবে? হ্যাঁ, ঠিকাই 4.5 লাখ টাকা চাচ্ছি। 4.5 লক্ষ টাকা আস্কিং। আলোচনা করার সুযোগ আছে? সুযোগ আছে। মাশাআল্লাহ। মানে কেমন সুযোগ আছে, পর্যাপ্ত সুযোগ থাকবে কিনা? না, আসুক, কেউ পছন্দ করুক, দেখা যাক ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, খুব ভালো। আর গরুটাও শান্ত, সুন্দর গরু। মাশাআল্লাহ, গরুগুলো খুব সুন্দর। এখন যত সুন্দরই হোক না কেন গরু, মানুষ কিন্তু এখন অনেক সচেতন। মানুষ এখন জানতে চায় গরুগুলো নিরাপদ খাদ্য খেয়ে বেড়ে উঠেছে কিনা। আপনার গরুর খাদ্যাভ্যাস সম্পর্কে একটু আমাদের দর্শকদেরকে বলেন। আলহামদুলিল্লাহ, আমার যারা গরু কিনেন ওনারা গরু কিনা ছাড়াও আমার খামারে বছরে 2-4 বার আসেন। কারণ কেউ দুধ নিতে আসেন, কেউ তেল নিতে আসেন, কেউ ঘি নিতে আসেন, কেউ বিল পেমেন্ট করতে আসেন। তো ওনারা সবাই অলরেডি জানাশোনা যে আমি গরুকে বাজে কোনো খাবার খাওয়াই না। আমি আসলে হয় কি, আমি শুরু থেকে একটা শুদ্ধ পণ্য তৈরি করতে চাই। গরুটাকে আমি পণ্য হিসাবেই নিই। শুদ্ধ করতে ওদের একেবারে থাকার পরিবেশ থেকে, খাওয়া থেকে শুরু করে সব কিছু আমি ওইভাবে মেনটেন করি। যেমন আমি একটু শুধু কাঁচা ঘাস খাওয়াই, এবং খামারিরা শুকনো খড় খাওয়ায় না, আমি শুকনো খড়ও খাওয়াই। এবং খামারিরা সরিষার খোল খাওয়ায় না, নানা রকম ফিড, নানা রকম সোয়াবিনের খোল এগুলো খাওয়ায়। কিন্তু আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশের যে সরিষার খোল গরুকে খাওয়ায়, যেটা আদিকালে মানুষ খাওয়ায়। খোল খাওয়ানোর জন্য তো সরিষার তেলের একবার ফ্যাক্টরি করে বসে আছে। যে আলহামদুলিল্লাহ, আমি তেলের ফ্যাক্টরিটাও ওই জন্যই দিচ্ছি যে 2 কাজে লাগবে, আমার গরুর কাজেও আসবে এবং আমার কাস্টমারদের একটা শুদ্ধ খাঁটি তেল পাবে। তো ইনশাল্লাহ এই শুদ্ধ খাওয়ার কারণে, অর্গানিকের জন্যই আমার গরুগুলো মাংস ঘ্রাণ ভালো হয়। এবং যারা একবার আমার এখানে গরু কিনেন তারা বারবারই আসেন। এই যে কথাটা আমাদের শ্রদ্ধেয় শাইখ স্যার বলছিলেন, শাইখ সিরাজ সাহেব, যে মুর সাহেব আপনার এখানে গরু কিনতে আসে এক কারণেই, যে অন্যান্য খামার থেকে গরু কিনলে গরুর মাংস রান্না হলে ঘ্রাণ পায় না, কিন্তু আপনার এখানে গরুগুলোর মাংস রান্না হলে আমি ঘ্রাণ পাই। তো এই জন্য বারবার আপনার খামার থেকে গরু কিনতে আসি আমি। তো আলহামদুলিল্লাহ, আমি ওনার এই কথাটাকে আরও বেশি প্রাধান্য দিই, যার কারণে গরুকে আমি বাজে কোনো খাবার খাওয়াই না, কোনো ফিড খাওয়াই না, বা বাইরে বাজার থেকে কোনো খাদ্য, কোনো দানাদারও কিনে খাওয়াই না। আমি যা খাওয়াই আমার এখানে একদম নিজেরাই তৈরি করে, ক্রাফট করে আমি খাওয়াই। আমরা যারা এই কৃষি ডকুমেন্টারি নিয়ে কাজ করি, আমাদের সবার গুরু, সবার সিনিয়র, সবার উস্তাদ হচ্ছে শাইখ সিরাজ। হ্যাঁ, নিঃসন্দেহে বাংলাদেশের কৃষি, এগ্রিকালচার যারা ভালোবাসে সবার পছন্দের লোক হচ্ছে শাইখ সিরাজ।
এই সামগ্রিক কৃষি বা সারা বাংলাদেশে যে কৃষির প্রতি ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা হচ্ছে শাইখির আছে, সেই ব্যক্তি আপনার কাছ থেকে কোরবানির গরু কিনে, এইটা আপনার কাছে কেমন লাগে? না আলহামদুলিল্লাহ, আমি তো আমার মনে হয় যে না, তাহলে আমি এটা তো একটা অ্যাওয়ার্ড, তাই না? জি, আমি ঠিক পথে আছি হয়তো, না তো উনি বারবার আসতেন না। উনি এইবারে মোট 4বার গরু কিনলেন, 4বার গরু দিলেন আপনার কাছ থেকে, মাশাআল্লাহ। এবং উনি অনেকগুলো পরামর্শ দেন আমাকে। বাংলাদেশের হাজার হাজার খামার চিনে উনি। জি জি, উনি চাইলে তো মানুষ গাড়ি বাসায় পৌঁছে দিবেন, তাই না? উনি এখানে গরু কিনতে আসেন, দেখতে আসেন। তা আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। আর উনি প্রতিবারই আমাকে কিছু পরামর্শ দেন, তো সেই পরামর্শগুলো অনুযায়ী আমি ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। তো শুকরিয়া। সামনে আর কি কি করার ইচ্ছা আছে? অলরেডি তো খামার 2টা হয়ে গেছে, এটার পর এখন আরেকটা করছেন তো? জি জি, সামনে ওইটা এই গরুগুলোই বাধা আছে যেখানে, এই ওদের আমি বাধা মুক্ত করতে চাই, ওদের গলা থেকে দড়ি খুলতে চাই আমি, একটু উন্মুক্ত, যে উন্মুক্ত পরিবেশে থাকবে। গ্রামে যে গরু, যেমন গরু আগে আমরা পালতাম, গরু ছাড়া থাকবে মাঠে, তো ওই আয়োজনই করতেছি আমি। আমার পূর্বাচলের যে খামার, এখন কিছু গরু নিয়ে গেছি সব উন্মুক্তভাবে, এটা করতে, এটা আরও একটু বহর বাড়াতে চাই আমি। আমার কাস্টমারদের চাহিদার সঙ্গে রেখে আমি যেমন পণ্যের সংখ্যা বাড়াতে চাই, আর কিভাবে এটাকে আরও খাঁটি করা যায়, আরও কীভাবে অর্গানিক করা যায়, আর কীভাবে শুদ্ধ করা যায়, এগুলো নিয়ে দিন রাতে এখন কাজ করি আমি। মাশাআল্লাহ, খুবই ভালো। তো আমরা আমাদের ভিডিওটা দীর্ঘায়িত করব না, শেষ করে ফেলবো। আপনার যেই 4টা গরু দেখালাম সব তো বিক্রি শেষ, কি দেখাবো, যে 4টা দেখালাম এগুলোর বিষয়ে, বা আপনার ক্রেতা পরিবেশক যারা আছে, যারা আপনার ভক্ত আছে, আর বাংলাদেশের যেসব খামারিরা আজকে বিপদগামী আছে, সবার উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? না, আমার একটা পরামর্শ হলো খামারিদের বলবো আমি, যারা খামার গরু পালেন, নিজেরা সময় দিন, নিজের সততাকে ধরে রাখুন, ধৈর্য ধরুন, আর গরুকে কোনো উল্টাপাল্টা খাওয়াবেন না। গরুর যে খাদ্য, সে খাদ্যই খাওয়াবেন। আর সবচেয়ে বড় কথা, মানুষকে ঠকানোর চিন্তা করবেন না। যখনই মানুষকে ঠকানোর চিন্তা করবেন, নিজে ঠকে যাবেন। আর গরুর দামটা, মূল্যটা ন্যায্য মূল্যই চাবেন, বেশি দাম চেয়ে মানে বিক্রি করতে পারবেন না, এমন যেন না হয়। শেষ রাতের জন্য আমরা যেন না থাকি। আমি আমাদের কাস্টমারদের কথাও বলবো, এবং আমাদের খামারিরও বলবো, বা কৃষকদের যারা গরু পালেন, যে ওই শেষ রাতের জন্য আমরা যেন গরুটাকে ধরে না রাখি, বা আমরা যারা গরু কিনবো কাস্টমার, তারাও যেন শেষ রাতে সস্তায় যাবে এই দেখে যেন না থাকি। তো ওইটা তো জুয়া খেলার রাত, তো ওই জুয়ায় যেন আমরা না মতি। আমরা একটা কুরবানি করব, একটা শুদ্ধ সুন্দর গরু সময় থাকতেই পছন্দ করে কিনে ফেলি। আর যারা গরু বিক্রি করি, তারাও একটা ন্যায্য দামে গরুটা আগেভাগেই ছাড়ে দিই। 200 গরু অলরেডি বিক্রি করে ফেলছেন, এটা সম্পর্কে একটু বলেন, যে 200 গরু বিক্রি করার পরে বাজার সম্পর্কে এখন কি ধারণা হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, আমার যদিও সব গরু শেষ, কিন্তু বাজারটা তো আসলে শেষ কি হবে এটা কেউ বলতে পারে না। তবে এখন আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে যারা কুরবানি করেন বা গরু কিনেন, তারা ম্যাক্সিমাম এখন খামারি গরু কিনে ফেলেন। আর বাজারে যে গরুগুলো আসে, এই গরুগুলো সাধারণত বিভিন্ন জেলা থেকে আসে, বিভিন্ন গ্রাম থেকে আসে। এই গরুগুলো অনেকটা তারা অসুস্থও থাকে। গরুটা বিক্রি না হলে গরুটা হয়তো মৃত্যুর সম্ভাবনা থাকে, যার কারণে ওনারা অর্ধেক দামেও গরু ছাড়ে দিতে বাধ্য হয়। তো ওইটা আসলে বাজার না, ওইটা বাজার। এখন যেটা চলতেছে স্থিতিশীল যে বাজারটা, এটাই হলো বাজার। তা আলহামদুলিল্লাহ মতো হয় এবারও বাজারটা খুব খারাপও যাবে না, খুব ভালো যাবে না, স্বাভাবিক বাজারেই যাবে। স্বাভাবিক বাজার যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।